কথাটা বলেই রুহির হাত ধরে হেঁটে চলে আসে কেবিনের বাইরে। অন্যদিকে তারা চলে যেতেই বুঝি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলেন শ্যামা খাতুন। রুহি কেবিন থেকে খানিকটা দূরে সরে এসে দাঁড়ায়। তারপর আর চোখে একবার আশেপাশে সতর্ক চোখ পরক করলো, তেমন কাউকে দেখতে না পেয়ে সে রেহানের দিকে তাকে বিরক্ত চোখে খিকি বলে হচ্ছে, আপনি কি হ্যাঁ, ভেতরে আম্মু আর মায়ের সামনে বারবার বউ বউ করছিলেন কেন আপনি? মানে কি বোঝাতে চাচ্ছেন, পৃথিবীতে বউ খালি আপনারই আছে? এমন কথা রেহান সরু চোখে তাকায় রুহির পানে। পরক্ষণেই সে কেমন চন্দিয়ান গলায় বলে হচ্ছে, ওয়েট এ মিনিট, তুমি আমায় আপনি আপনি করে কেন বলছো শ্যামাবতী? হানিমুনি গিয়ে এতদিন কি শিখালাম তোমায়? এরই মধ্যে ভুলে গেলে সবটা? আর রইলো বাকি তোমায় বউ বলার ব্যাপারটা। দেখো শ্যামাবতী, যাকে বিয়ে করেছি, যার সাথে সংসার করছি, তাকে বউ ডাকবো না তো কি ডাকবো? হ্যাঁ মানছি, আরো বোল্ড কিছু ডাকাই যায়, কিন্তু সেটা তো বেডরুমে, রাইট? সেগুলো তো আর এমন পাবলিক প্লেসে ডাকতে পারি না। অবশ্য তুমি বলে ডাকতেই পারি। রুহি হতবিহ্বল হয়ে গেল এমন কথায়। এমন একটা সিরিয়াস মুহূর্তে এসেও এমন নির্লজ্জ কথাবার্তা কিভাবে বলে মানুষ! ওহ, সে তো আবার ভুলে গিয়েছিল এই ছেলে তো আবার তার সামনে চরম মাচরম নির্লজ্জ। রুহি নিজের সকল ভাবনাগুলোকে একপাশে ঠেলে দিয়ে ফের কি উঠছে। আপনি তো দেখছি ভারী নির্লজ্জ। দেখুন, ভুলে যাবেন না আমরা এখন হসপিটালে আছি। রেন ঠোঁট কামড়ে হাসলো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ভাবলেছিন ভাবে ভঙ্গিতে বলল। তাতে কি? রৌদ্র নিজের কেবিনে বসে ফাইল খাটছে। আজকে তার আরেকটা অপারেশন আছে। সম্পূর্ণ বদনে ঢের ক্লান্তি থাকা সত্ত্বেও নিজ দায়িত্ব থেকে সরছে না ছেলেটা। রৌদ্র এক হাতে নিজের কাঁধ চেপে যাচ্ছে বারংবার। বেশ কিছুক্ষণ যাবৎ দু কাঁধে খানিকটা ব্যথা হচ্ছে কেন যেন। হয়তো টানা দুদিন এক নাগারে জেগে থাকার দরুন এমনটাই হচ্ছে তার সঙ্গে। রৌদ্র আর ঠিকভাবে বসে থাকতে পারল না। সে তৎক্ষণাৎ নিজের আঙুলের ভাঁজে আটকে থাকা কলমটা ফাইলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে দিল। চোখ দুটো যেই না বন্ধ করতে যাবে অমনি কেবিনে ঢুকলো একজন নার্স। রুদ্র খানিকটা নড়ে চড়ে বসলো। নার্স হন্তদন্ত হয়ে ঢুকে বলতে লাগলো, রুদ্র স্যার, 5 নম্বর আইসিইউতে থাকা রোগীর জ্ঞান ফিরেছে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে স্টেথোস্কোপটা হাতে নিয়ে ছুটে যায় বাইরে। যাক, অবশেষে তার বাবার জ্ঞান ফিরেছে। প্রায় মিনিট পাঁচেক পরেই রৌদ্র এসে দাঁড়ালো কবির সাহেবের আইসিওর সামনে। ছেলেটা উদ্গ্রীব হয়ে আইসিওর দরজার হাতলে হাত রাখলো, কিন্তু পরক্ষণই কিছু একটা মনে পড়ে যাওয়ায় সেখানে থমকে দাঁড়ালো রৌদ্র। দরজার হাতল ধরে রাখা তার হাত দুটো আপনা আপনি নেমে গেল। পেছনে থাকা নার্স ফ্রিকুঞ্চন করলো এমন কাণ্ডে তিনি সন্দিগ্ধ কণ্ঠে বললেন, স্যার, ভিতরে যাবেন না? রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নার্সের এহেন কথার পিছে সে গভীর মুখে বলে উঠছে, আপনি ডক্টর আহমেদকে গিয়ে ডাকুন এবং এই ফাইলটা তার হাতে দিয়ে বলবেন সবকিছু ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করতে, আর পরিশেষে আমায় জানাতে বলবেন রোগীর সামারি। নার্স অবাক হয়ে মাথা নাড়ল শুধু। রুদ্র এখনো আইসিইউর বাইরে দাঁড়িয়ে দরজা লেগে থাকা কাঁচ গলিয়ে ভেতরে তাকিয়ে আছে। তার বাবা হয়তো চোখ বুঝিয়ে আছে। রুদ্র বাইরে দাঁড়িয়ে এই স্বস্তির নিঃশ্বাস ফেললো খানিকটা, তারপর হুট করে পাশে তাকাতে দেখতে পেল নার্স এখানে এখনো আগে নাই দাঁড়িয়ে আছে। রুদ্র ফ্রিকুচকায় গম্ভীর গলায় বলে, এখনো দাঁড়িয়ে কোন শুভক্ষণের অপেক্ষায় আছেন আপনি? যাচ্ছেন না কেন? নার্স থতমত খেলো কিছুটা। যাপ বাবা, সেই তো একটা বিষয় জানতেই দাঁড়িয়েছিল এইভাবে। নার্স আমতা আমতা করে বলতে লাগলেন, ইয়ে, মানে স্যার, এই পেশেন্টের পর্যবেক্ষণে তো আপনি ছিলেন। নার্সের কথাটা সম্পূর্ণ হবার আগে রোজ খেকি উঠে কর্কশ গলায় বলে, তা দিয়ে আপনার কি কাজ? আপনার কাজ শুধু আমি যা বলবো তাই শোনা, আমায় প্রশ্ন করা নয়। সো গো অ্যাহেড। নার্স তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে কেটে পড়লো সেখান থেকে। রুদ্র দাঁত কিরমির করে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। তারপর পকেট থেকে ফোনটা হাতে নিয়ে কল দিল তায়েব সাহেবের নাম্বারে। ওপাশে একবার রিং হতে কলটা রিসিভ করলেন তায়েব সাহেব। রুদ্র বলল, রুদ্র কপাল বরাবর আঙুল ঘষল একটু, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? বৌমনির কেবিনে। কেন, কিছু দরকার? আব্বুর জ্ঞান ফিরেছে, আম্মুকে নিয়ে উপরে এসো। ওপাশে তায়েব সাহেব অনিশ্চিত ভঙ্গিতে ফের জিজ্ঞেস করল, সত্যি? হুম। রুদ্র ছোট্ট করে উত্তর দিল। তায়েব সাহেব তদনগত ফোন কেটে দিয়ে জুবাইদা বেগমের পানে তাকালেন। লোকটার চোখের কার্নিশে ইতিমধ্যে জল এসে ভিড় জমিয়েছে।
তিনি জুবেদা বেগমের হাত দুটো আলতো করে চেপে ধরে দাঁড় করলেন। জুবেদা বেগম সন্ধিহান গলায় বললেন, কি হয়েছে? তাইব সাহেব এক মুহূর্ত থেমে কোনো মতে নিজেকে সামলে পরক্ষণে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠছেন, ভাইজানের জ্ঞান ফিরেছে, রোজ যেতে বলেছে। এহেন কথা কর্ণ করে পৌঁছানো মাত্র জুবেদা বেগম খানিকক্ষণ নড়ে চড়ে গেলেন। দুর্বল শরীর আর দাঁড় করিয়ে রাখতে না পেরে বসে পড়লেন বিছানায়। দৌড়ে আসা কণ্ঠ থেমে থেমে বললেন, কোন মুখে মানুষটার সামনে যাব ভাই? মানুষটাকে যে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি আমি 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 ওর সামনে যাব না ভাই। আমি দরকার হয় দূর থেকেই ওকে দেখে দিব, তুমি যাও। অজ্ঞতা এমন কথা চুপ করে গেলেন তাইব সাহেব। এই মুহূর্তে বৌমনির কথা পিঠে বলার মতো উপযুক্ত কথা না পেয়ে তিনি মাথা নিচু করে রেখেই বেরিয়ে আসেন কেবিন থেকে। তারপর জোর কদমে হাঁটা ধরলেন সাব্বির সাহেবের রুমের দিকে। সাব্বির সাহেব মাত্রই মেয়ের সঙ্গে দেখা করে বাইরে এলেন। এরই মধ্যে দূর থেকে তাইব সাহেব অমন ছুটে আসতে দেখে চিন্তিত হলেন বেশ খানিকটা। তাইব সাহেব ব্যস্ত ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ালো। মানুষের দু হাঁটুতে হাত থেকে হাঁপিয়ে যাচ্ছেন। সাব্বির সাহেব তাইব সাহেবের এমত অবস্থায় ভরকালেন। চিন্তিত গলায় বললেন, হঠাৎ করে এভাবে ছুটে যাচ্ছিস কোথায়? কোনো সমস্যা? তাইব সাহেব সময় নিয়ে সটন হয়ে দাঁড়ালেন। মেজো ভাইয়ের হাতের কবজি চেপে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, মেজ ভাইজান, বড় ভাইজানের জ্ঞান ফিরেছে। সাব্বির সাহেব থমকালেন খানিকটা, চোখ গিলে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বললেন। চল তাড়াতাড়ি। সাব্বির সাহেব এবং তাইব সাহেব দ্রুত কদমে ছুটে এলেন আইসিইউ এর সামনে। তারা এসে রোদ্রকে এমন বাইরে দাঁড়িয়ে ভেতরের দিকে উকি মারতে দেখে বেশ অবাক হলেন। তারা দুজনই অবাক চোখে একে অপরের মুখে চাওয়াচাই করলো একবার। পরক্ষণে সাব্বির সাহেব বললেন, তুই বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে যাবি না? এমন কথায় রৌদ্র ঘাড় বাঁকিয়ে তাকায় সাব্বির সাহেবের দিকে। ছেলেটার চোখ দুটো কেমন লাল হয়ে গেছে ইতিমধ্যে। হয়তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে নিঃশব্দে। মুখটারও কেমন ঘেমে নিয়ে একাকার অবস্থা, অথচ পুরো হসপিটালে এসির সুব্যবস্থা রয়েছে। সাব্বির সাহেব ছেলেটার চোখে মুখের এহেন দুরবস্থা দেখে ব্যথিত হলেন। তিনি রৌদ্রের দিকে এগিয়ে এলেন দু কদম, ছেলেটার কাঁধে হাত রেখে আলতো করে বললেন, কাঁদছিস কেন? ভাইজানের তো জ্ঞান ফিরেছে। রৌদ্র নিজের কাঁদো কাঁদো মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। ভাব এমন, এই বুঝি সেটা বাচ্চাদের মতো করে কেঁদেই উঠবে। কিন্তু পরিস্থিতি অনুকূলে না হওয়াতে হয়তো কান্নাগুলো গিলে ফেলতে হচ্ছে তার। সাব্বির সাহেব হয়তো বুঝলেন ছেলেটার মনের অবস্থা। তিনি আলগোছে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, ভেতরে আয় বাবা। রৌদ্র মাথা নিচু রেখে মাথা নাড়িয়ে না জানায়। কিছুক্ষণ বাদে মোটা হয়ে আসা কঞ্চে বলে, আজকে আমার জন্য আব্বুর এই হাল মেজ আব্বু। সবটার জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমিই দায়ী। তাই আমি চাচ্ছি না ভেতরে যেতে। খোদা না করুক আমায় দেখে যদি আব্বু আবারও চিন্তিত হয়ে পড়েন, তখন যদি আবারও হাইপার টেন্সড হয়ে পড়েন, তাহলে আব্বুর জন্য তো খুব ভয়াবহ একটা ব্যাপার হয়ে যাবে। তাই তোমরা যাও। আর হ্যাঁ, বিগত প্রসঙ্গ নিয়ে কোনো ধরনের কথা যেন না হয়, খেয়াল রেখো। সাব্বির সাহেব ছলছল চোখে মাথা নাড়ায়। কিছুক্ষণ রৌদ্রের কাছে দাঁড়িয়ে থেকে পরক্ষণে ভেতরে চলে যায় ভাইকে দেখতে। আর রৌদ্র সে বাইরে দাঁড়িয়ে এক মনে দেখিয়ে যাচ্ছে নিজের পাপাকে। শীতাতপ নিয়ন্ত্রিত আইসিইউ ক্যাবিনের মাঝামাঝিতে রাখা হয়েছে একটি বেড, যেটা নিস্তেজ হয়ে শুয়ে আছে কবির সাহেব। মানুষটার কোমর অবধি সাদা চাদরে ঢেকে রাখা, নাকের নিচে অক্সিজেন নল লাগানো, হাতের উপর বসানো আছে ক্যানোলা। কবির সাহেব সম্পূর্ণ বুক জুড়ে ইসিজি মেশিনে তার লাগানো। বেডের পাশে রাখা মনিটরে স্পষ্ট ফুটে উঠছে তার হৃদস্পন্দনের উঠানামার ঢেউ। তার পাশে স্ট্যান্ডে ঝুলছে ঔষধ আর স্যালাইনের বোতল, যেখান থেকে একটু একটু করে চলে যাচ্ছে। রুমটি চারপাশে নীরবতা ছড়িয়ে ছিটিয়ে আছে এক প্রকার। তবে মাঝে মধ্যে যন্ত্রপাতির বিপ বিপ শব্দগুলো কানে আসছে তাদের। একজন নার্স এগিয়ে এসে কবির সাহেবের পালস রেট চেক করছে, অন্যজন রক্তচাপ চেক করছেন। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে ডিউটি ডক্টর কিছু একটা নোট করে যাচ্ছেন। সাব্বির সাহেব ভাইয়ের এহেন করুণ অবস্থা দেখে ভেঙে পড়লেন যেন। তিনি টলমলে পায়ে খানিকটা পেছোতেই তাইব সাহেব তাকে এক হাতে আগলে নিল। সাব্বির সাহেবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দয়া করে নিজেকে সামলাও মেজ ভাই। তুমি এভাবে ভেঙে পড়লে বড় ভাইজানও ভেঙে পড়বেন। একটু বোঝো প্লিজ। সাব্বির সাহেব ফুস করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন ভাইয়ের বেডের পাশে।
তারপর সেখান থেকে থাকা চুলটা নিঃশব্দে বসে ভাইয়ের ক্যানোলা লাগানো হাতটা আলতো করে নিজের হাতের মাঝে নিলেন। হঠাৎ হাতের মাঝে এহেন স্পর্শ পেয়ে কবির সাহেব চোখ মেলে তাকালেন। প্রথম দিকে চোখ মেলতেই সবটা কেমন ঘোলাটে লাগলো তার কাছে। পরক্ষণই তার চোখের সামনে সাব্বিরের মুখটা স্পষ্ট হলো। কবির সাহেব কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন সাব্বির সাহেবের দিকে। পাশ থেকে মনিটরিং ডক্টর আলতো করে জিজ্ঞেস করলেন, ওনাকে কি চিনতে পারছেন? কবির সাহেব মৃদু হাসলেন যেন, চোখের পাতা দুবার নাড়িয়ে বহু কষ্টে দুর্বল কণ্ঠে বললেন, আমার সাব্বির। সাব্বির সাহেব ভেজা চোখে হাসলেন, শার্টের হাতের চোখ দুটো মুছে নিলেন আলগোছে। মনিটরিং ডক্টর আবারও জিজ্ঞেস করলেন, ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন কে উনি? কবির সাহেব চোখ তুলে তাকালেন তায়েব সাহেবের দিকে। এবারেও আলতো হাসলেন তিনি, দুর্বল গলায় বললেন, তাই তায়েব সাহেব ছলছল চোখ জোড়া নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন। ডক্টর এবার খানিকটা নড়েচড়ে দাঁড়ালো, বললেন, আপনার কি মনে হচ্ছে? আপনার কোনো অঙ্গ রেসপন্স করছে না? আই মিন, আপনার কোনো অঙ্গ অসাড়া লাগছে নাকি? না। ঠিক আছে, আপনি তাহলে ওনাদের সাথে কথা বলুন। আর হ্যাঁ, আপনারা শুধু 2 মিনিট কথা বলতে পারবেন, এরপর রোগী রেস্ট নেবে। কথাগুলো বলেই তিনি আইসিইউতে গেলেন। আইসিইউ থেকে এদিকে সাব্বির সাহেব আর তায়েব সাহেবের ভাইয়ের দিকে তাকালেন। সাব্বির সাহেব ধরে আসা গলায় বললেন, শরীরটা এখন কেমন লাগছে ভাইজান? কবির সাহেব চোখে হাসলেন একটুখানি। তায়েব সাহেব অবাক হয়ে দেখলেন সেই হাসি আশ্চর্য। মানুষ এত অসুস্থ থাকার পরও কি সুন্দর করে হেসে খেলে কথা বলছেন তাদের সঙ্গে। কিছুক্ষণ পর কবির সাহেব এবার ধীরে ধীরে বললেন, তোরা কেমন আছিস? ভীষণ ভালো আছি ভাইজান। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাহলে আরো ভালো হয়ে যাব, দেখে নিও। কবির সাহেব ভাইয়ের কথা শুনে মুচকি হাসলেন। ভাইদের সঙ্গে কথা বলতে লাগলেন একটু আকটু করে। স্যার, রাত তো হয়ে গেছে, পেশেন্টকে কি রাতের খাবারটা দিয়ে দিব? রৌদ্র এখনো বাইরে দাঁড়িয়ে উকি মেরে আছে, হাতে তার বাবার সামারি ফাইল। সবটা আল্লাহর রহমত ঠিকঠাক আছে এই পর্যন্ত। তখনই পাশ থেকে ভেসে আসা নার্সের কণ্ঠে সেদিকে ফিরল রৌদ্র। নার্সের হাত থেকে কাগজ কলম নিয়ে কিছু একটা লিখলো দ্রুত হাতে, তারপর সেটা এগিয়ে দিল নার্সের দিকে। নার্স কাগজটা হাতে নিয়ে পড়লো একবার। খাবারের মেনু সাধারণত নার্সের জানাই থাকে, তবুও রৌদ্র হয়তো রিস্ক নিতে চায়নি। সে নিজ থেকে লিখে দিল মেনুটা। মেনুতে রেখেছে 1 পাতলা স্যুপ, 2 সামান্য মাছ সেদ্ধ, 1 ডিমের সাদা অংশ। নার্স মেনুটা নিয়ে চলে গেল সেখান থেকে। রৌদ্র বাইরে দাঁড়িয়ে আবারও বাবার ঘরের দিকে তাকিয়ে রইল। কবির সাহেব কথাবার্তার এক পর্যায়ে ধিমি স্বরে বললেন, রোদ কই? সাব্বির সাহেব সামান্য ঠোক গিলেন। এহেন কথায় তিনি আর চোখে একবার পাশে থাকা তায়েব সাহেবের দিকে তাকালেন। পরক্ষণই কিছুটা সময় নিয়ে মুখে কপট হাসির রেশ টেনে বললেন, হয়তো নিজের কেবিনে আছে ভাইজান। ও। সাব্বির সাহেব এবার বসা ছেড়ে উঠে দাঁড়ায়। কবির সাহেবের থেকে বিদায় নিয়ে বলে, তুমি এখন রেস্ট নাও ভাইজান, আমরা আসছি। বলেই তারা এগোতে লাগলেন সামনের দিকে। তখনই পেছন থেকে কবির সাহেব কাপা কণ্ঠে বলে উঠছেন, ওকে ভেতরে পাঠা। তায়েব সাহেব আর সাব্বির সাহেব থমকালেন। তারা আলগোছে পেছনে ফিরলেন। তায়েব সাহেব কাপা কণ্ঠে বললেন, কাকে ভাইজান? কবির সাহেব ফের চোখে হাসলেন, কণ্ঠ খাদে নামিয়ে বললেন, রোদকে? সাব্বির সাহেব এবং তায়েব সাহেব উচ্ছ্বাসিত মুখে বেরিয়ে আসলেন ক্যাবিন থেকে। রৌদ্রকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তায়েব সাহেব আপ্লুত কণ্ঠে বললেন, ভাইজান তোকে ডাকছে, তাড়াতাড়ি ভেতরে যা। রৌদ্র চমকে উঠে এহেন কথায়, এমন একটা কথা যে সে মোটেও এই মুহূর্তে ভাবিনি। সাব্বির সাহেব ছেলেটার চমকিত দৃষ্টি দেখে হাসলেন একটুখানি। আশ্বাস দেওয়ার সুরে বলতে লাগলেন, ভেতরে যা বাবা, কথা বল ভাইজানের সঙ্গে। রৌদ্র কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে রইল, হয়তো মনে মনে নিজেকে প্রস্তুত করছে ভেতরে যেতে। খানিকক্ষণ সময় পর নিয়ে সে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা বদনে ভেতরে ঝুঁকলো। রৌদ্র কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ঢোক গিল কয়েকটা। কি একটা অবস্থা! বাবার থেকে তার দূরত্বটা যে খুব একটা বেশি নয়, তবুও কেন তার মনে হচ্ছে দূরত্বটা খুব বেশি। আচ্ছা, এই দূরত্বটা তো অবস্থানে নয়, এই দূরত্ব হয়তো মনের দিকে দিয়ে। রৌদ্র নিজেকে শক্ত করে সামনে এগিয়ে আসে। কবির সাহেব কীভাবে যেন টের পেয়ে গেলেন ছেলের উপস্থিতি। তিনি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন
ছেলের দিকে। রৌদ্রের বুকটা বুঝি তৎক্ষণাৎ কেঁপে উঠছে খানিকটা। সে কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে বলে, এখন কেমন লাগছে তোমার? কবির সাহেব কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কিয়ৎক্ষণ বাদে তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা নোনা ধারা। রুদ্র হকচকে উঠছে বাবার চোখে অশ্র। সে দ্রুত হাতে নিজের পকেট থেকে রুমাল বের করে বাবার চোখ দুটো মুছিয়ে দিল। মোটা হয়ে আশা কঞ্চে বলল, খাচ্ছ কেন তুমি? তোমার কি কষ্ট হচ্ছে কোথাও? হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কবির সাহেব এবারেও নির্বাক হয়ে আছেন। রুদ্র ফুস করে খানিকটা নিঃশ্বাস পেল। বেডের পাশে চুলচা হাতে নিয়ে বাবার পায়ের কাছে এসে বসল নিঃশব্দে। তারপর পুরো রুম জুড়ে চললো কিছুটা নীরবতা। কিয়ৎক্ষণ বাদে রুদ্র নিজের নিচু করে রাখা মাথাটা উঁচিয়ে ধরল, বাবার দিকে তাকে হাসল ভেজা চোখে। তারপর আলতো করে বাবার পা দুটো উপর নিজের কপাল ছেঁকে ধরে আশা কঞ্চে বলতে লাগলো, আমার সব আয়ু তোমার হোক আব্বু। তোমার যত দুঃখ কষ্ট আছে সব আমার ভাগ্যে লেখা হোক। আমি আমি সত্যি অবুঝ আব্বু। আমি এখনো বুঝতে পারিনি তোমার মূল্য। আব্বু, আমাকে একটু ক্ষমা করতে পারবে আব্বু? বেশি না, একটুখানি। কথা দিচ্ছি দ্বিতীয়বার আর কোনো দিনও কোনো ভুল করবো না আমি। আমায় শুধু একটুখানি ক্ষমা করে দাও। ছেলেটার কথাগুলি যদি ওজন করা যেত তাহলে বোধ হয় এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস এই কথাগুলি হতো। কবির সাহেব নিঃশব্দে চোখের জল ফেলে যাচ্ছেন। কিছুক্ষণ সময় পেরোতে রৌদ্র মাথা উঠায় বাবার পায়ের কাছ থেকে, উঠে আসে বাবার সামনে। হাতে রুমালটা দিয়ে আবারও বাবার সিক্ত চোখ দুটো মুছে দিয়ে বলল, বাবারা নাকি কাঁদে না আব্বু? তাহলে তুমি কেন কাঁদছো আজকে? কবির সাহেব ছেলের দিকে তাকিয়ে সিক্ত নয়নে কিছু একটা বলার জন্য হয়তো মুখিয়ে আছেন তিনি, কিন্তু গলাটা ধরে আসায় আর কথাগুলো বলতে পারছেন না মানুষটা। ঠিক এমন সময় নার্স হাতে খাবারের ট্রেনে রুমে ঢোকেন। ট্রেটা ধীরে সুস্থে টেবিলের উপর রাখলেন। তারপর কবির সাহেবকে খাইয়ে দিতে প্রস্তুত হতে নিলে বাদ সাধলে রৌদ্র। নার্স জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র কোনোরূপ ভনিতা ছাড়ে বলল, আপনি যান, আমি খাইয়ে দিচ্ছি। নার্স আর কিছু না বলে চলে গেল কেবিন থেকে। নার্স চলে যেতেই রৌদ্র এগিয়ে যায় কেবিন সংলগ্ন ওয়াশরুমে। মিনিট 5 বাদে বেরিয়ে আসে সে ফ্রেশ হয়ে। তারপর বাবার বেডের পেছনে আধুনিক সুইচটা টিপে দিয়ে বেডটা 30/45 কোণে রাখলো। কবির সাহেব বেডে আতশোয়া হয়ে বসে রইলেন। রৌদ্র খানিকটা এগিয়ে এসে বাবাকে ঠিকমতো খাইয়ে দিল, বাবাকে ঠিকমতো বসিয়ে দিল। তারপর বেডে বসে খাবারের ট্রেটা হাতে নিয়ে বসালো সে। কিয়ৎক্ষণ বাদে স্যুপের বাটি থেকে 1 চামচ স্যুপ উঠিয়ে বাবার মুখের সামনে ধরলো রৌদ্র। কবির সাহেব ভেজা চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। রৌদ্র মৃদু হেসে বলে উঠছে, খেয়ে নাও। আমায় বকার জন্য হলেও তোমার সুস্থ হওয়া প্রয়োজন। কবির সাহেব খানিকটা ভ্রু কুচকান। এহেন কথায় ছেলেটা যে তাকে বাঁচাতে চাইছে তা আর বুঝতে বাকি নেই তার। কবির সাহেব ধীরে ধীরে হা করলেন, স্যুপটা মুখে নিয়ে গিলে ফেললেন। রৌদ্র সরু চোখে তাকে জিজ্ঞেস করলো, খেতে কষ্ট হচ্ছে? কবির সাহেব ডানে বামে মাথা নাড়ায়। রৌদ্র 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে আবারও খাবার উঠিয়ে দেয় বাবার মুখের সামনে। খাবার শেষ হতেই রৌদ্র প্রেসক্রিপশনটা থেকে ওষুধ দিয়ে দিল বাবাকে। কবির সাহেব চোখ দুটো বুজে কুচকিয়ে ফেলেন ওষুধ দেখে। রৌদ্র তার গম্ভীর মুখ করে বলল, চোখ মুখ কুঁচকে লাভ নেই, খেতে তো হবেই। অদ্ভুত এমন কথার পিঠে কবির সাহেব আর কি বা বলার থাকতে পারে। তিনি চোখ কুচকে রেখেই ওষুধগুলো নিল গিলে। কোনো রকমে হাসলো রৌদ্র বাবার অলক্ষ্যে। পরক্ষণেই সে বাবাকে ঠিক মতো বেড়ে শুয়ে টেক রেস্ট, আমি আবারও আসবো বলেই সে চলে যেতে উদ্যত হতেই কবির সাহেব বলে উঠছেন, তুমি খেয়েছো? হঠাৎ করেই রৌদ্রের পা দুটো থমকে দাঁড়ায়। সে বাবার দিকে সহসে বলে উঠছে, তুমি খেয়েছো না? এবার আমিও খাবো। আর চিন্তা করো না, আমি নিজের খেয়াল ঠিক মতোই রাখছি। কেননা আমি অসুস্থ হয়ে পড়লে তোমায় সুস্থ করবে কে শুনি? কবির সাহেব এবার কেমন মুখ টিপে হাসলেন, তবুও গলার গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বললেন, ঠিক আছে যাও। রৌদ্র এক হাতে অ্যাপসন আর অন্য হাতে স্টেথোস্কোপটা নিয়ে হসপিটালের বাইরে বেরিয়ে আসে। এখন বাসায় যেতে হবে তার। শরীরে খানিকটা বিশ্রাম না নিলে কোনো কাজই ঠিক মতো
হবে না তার। বলা বাহুল্য জুবাইদা বেগম সাব্বির সাহেবের সঙ্গে বহু আগে চলে গিয়েছে হসপিটাল। আপাতত তায়েব সাহেব রয়েছেন, তিনিও চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। রৌদ্র গাড়িতে এসে বসতে অরিন আর অনিক এসে উপস্থিত হয় সেখানে। অরিনকে ডিসচার্জ করা হয়েছে কিছুক্ষণ আগে, মূলত রৌদ্রই ডিসচার্জ করিয়েছে। অনেক রৌদ্রকে গাড়িতে দেখেই বলে উঠছে, ভাইয়া আমরা আসি তোমার সঙ্গে। রৌদ্র অনিকের দিকে না তাকে গাড়ি স্টার্ট দিল, জোর গলায় বলল, না, অন্য গাড়ি দিয়ে যা। বলেই সেই মুহূর্তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সেদিকে চলে গেল গাড়ির পেছনে ধুলো উড়িয়ে। আর পেছনে পড়ে হতবিহ্বল হয়ে অরিন আর অনিক। কুচকুচে কালো রঙের গাড়িটা ধীরে ধীরে এসে ভিড়ল এহসান বাড়ির আঙিনায়। কিয়ৎক্ষণ বাদেই সেখান থেকে নিজের ক্লান্ত দেহটা কোনো মতে টেনে টুনে বের করে আনে রৌদ্র। ছেলেটা ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে। পাত্র যেন চলছেই না তার, শরীরটাও কেমন যেন অসাড় হয়ে আসছে ক্রমাগত। রৌদ্র ড্রয়িং রুমে পা রাখতে জুবাইদা বেগম দুর্বল শরীরটা নিয়ে এগিয়ে এলেন। দুর্বল মানুষটা হাত ধরে ঢাল হিসেবে দাঁড়িয়ে আছেন রাফিয়া বেগম। রৌদ্র একবার চোখে তাকালো মায়ের দিকে, সন্তুষ্ট কঞ্চে বলা, কিছু বলবে? জুবাইদা বেগম ধীর পায়ে আরেকটু এগিয়ে আসছেন ছেলের দিকে। রৌদ্রের হাতের কবজি চেপে দুর্বল কঞ্চে থেমে থেমে বললেন, খাবার বাড়বো বাবা? রৌদ্র চোখে হাসলো মায়ের কথায়, মায়ের দিকে সরু চোখে তাকে জিজ্ঞেস করলো। তুমি ফ্রেশ হয়েছো? খাবার খেয়েছো? জুবাইদা বেগম ডানে বামে মাথা নাড়লেন, বললেন, ফ্রেশ হয়েছি কিন্তু খাইনি এখনো। আগে তুই আয়, তারপর একসঙ্গে খাবো। রোজু আর কিছু না বলে ফিচেল হাসলো খানিকটা, তারপর মায়ের পাশে দাঁড়িয়ে থাকা রাফিয়া বেগমের দিকে তাকিয়ে ফের বলে উঠল, তুমি খেয়েছো তো? রাফিয়া বেগমও মাথায় নাড়িয়ে না জানালেন। রোজু তখন ফুস করে নিঃশ্বাস ফেলল, সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে পেছনে না ফিরেই বলল, আমার জন্য আর এভাবে অপেক্ষা করে থেকো না, বলা তো যায় না এই অপেক্ষা আবার নতুন করে কোনো কষ্ট বয়ে আনে। সে যাকগে, খাবার বাড়বো, আমি আসছি। রোজু চলে গেল সিঁড়ি পেয়ে। অথচ তার চলে যাওয়ার পথে দুটো মানুষ যে বিভ্রম নিয়ে তাকিয়ে আছে, সে খবর কি আছে তার? থাকবেই বা কি করে? ছেলেটা যে আর একটা বারো পেছনে ফিরেই চাইলো না। পেছন ফিরে চাইলে হয়তো দেখতে পেত মা এবং চাচির হতভাগ নয়ন দুটে। রাত 10:17 রোজু লম্বা একটা গোসল সেরে মাত্র বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। সেটার উন্মুক্ত চওড়া কাজের উপর থেকে লোমহীন বুকটা এখনো চুইয়ে পড়ছে পানির কণা। উন্মুক্ত পেঁচানো দেহখানা বিন্দু বিন্দু পানির কণাগুলো যেন এক একটা মুক্তোর মতো ফুটে উঠেছে। রোজু এক হাতে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে বিছানার পাশে এসে দাঁড়ায়। এতক্ষণে শরীরটা বোধ হয় খানিকটা স্বস্তি পেল তার। রোজু চুলগুলো মোছা শেষে তোয়ালেটা বিছানার পাশে স্ট্যান্ডে কোনো মতে ঝুলিয়ে রাখে। পরক্ষণে লম্বা একটা হামি টানে, মাথা এদিক ওদিক ঘুরিয়ে খানিকটা ঘাড় ফুটিয়ে নেয়। এই মুহূর্তে তার ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে বিছানাকে এলিয়ে দিতে, কিন্তু এখন কি আর এটা সম্ভব? নিচে যে তার মা এবং চাচি অপেক্ষা করছে। রৌদ্র নিজের মনের একরস ইচ্ছেটাকে এক প্রকার ধামাচাপা দিয়ে বিছানার ওপর আগে থেকেই বের করে রাখা সফেদ রঙা টি শার্টটা গায়ে জড়িয়ে নেয়। তারপর গটগট পায়ে বেরিয়ে আসে রুম ছেড়ে। রাফিয়া বেগম একে একে সবগুলো খাবার এনে রাখলেন টেবিলের উপর। রাইসা বেগম এবং মাইমুনা বেগমও সেই কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। এমন না যে তারা অপেক্ষা করেনি বাকিদের জন্য। আসলে রাফিয়া বেগম নিজেই তাদের জোর করে আগে ভাগে খাইয়ে দিয়েছেন। সারাদিন তো আর কম খাটাখাটুনি করেননি মানুষ দুটো। এদিকে জুবাইদা বেগম আকুল হয়ে অপেক্ষা করছে ছেলের জন্য। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র এসে হাজির হয় ডাইনিংয়ে। জুবাইদা বেগম ছেলেকে দেখে খানিকটা নড়ে চড়ে বসলেন। রৌদ্র আলগোছে চেয়ার টেনে মায়ের পাশে বসল। রাফিয়া বেগম রৌদ্রের সামনে প্লেট এগিয়ে দিলেন, তারপর প্লেটে খাবার বেড়ে দিতে নিলেই তার হাত চেপে ধরে রৌদ্র। রাফিয়া বেগম হতবাক চোখে তাকালেন রৌদ্রের দিকে। রৌদ্র তখন গম্ভীর কণ্ঠে বলে উঠছে, আমি বেড়ে নিচ্ছি, তুমি এসে বসো আমার পাশে। ছেলেটার এহেন কথায় রাফিয়া বেগম স্মিত হাসলেন। ধীর পায়ে এগিয়ে এসে বসলেন রৌদ্রের পাশের চেয়ারটায়। রৌদ্র নিজ হাতে দুজনের প্লেটে খাবার বেড়ে দিল, তারপর নিজের প্লেটেও নিল। জুবাইদা বেগম ছেলের এইরূপ কার্যক্রমে মুগ্ধ হাসলেন। মাকে ওভাবে হাসতে দেখে রৌদ্র আর চোখে তাকালো একবার। প্লেটে খাবার বাড়তে বাড়তে সন্দিহান গলায় বলল, কি ব্যাপার, এভাবে হাসছো কেন? জুবাইদা বেগম কিচ্ছু না বলে মাথা নাড়লেন খানিকটা। তিনি খাবার ভর্তি প্লেটে
আঙুল চালাচ্ছে শুধু। ওপাশে বসা রাফিয়া বেগমও যে তাই করছেন। রৌদ্র দুজনার হ্যান্ড কাটে ফ্রিকোচকায় গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, খাবার মুখে তোলার জন্য কি কোনো শুভক্ষণ খুঁজছো তোমরা? অজ্ঞতা এমন কথায় ভরকে যান জুবাইদা বেগম ও রাফিয়া বেগম। দুজনেই তৎক্ষণাৎ রৌদ্রের দিকে তাকালেন। দেখলেন ছেলে কেমন সরু চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। রাফিয়া বেগম তড়িঘড়ি করে খানিকটা খাবার মেখে মুখে তুলেই নিলেন। তারপর রৌদ্রের দিকে তাকিয়ে হাসলো হালকা। হাসি টানলেন ঠোঁচের কোণে হালকা। তা দেখে রৌদ্র মুচকে হাসলো। এরপর সে নিজে সরু দৃষ্টি ঘুরিয়ে আনলো মায়ের উপর। জুবাইদা বেগম ছেলের এহেন দৃষ্টি দেখে তড়িৎ গতিতে প্লেটে হাত চালিয়ে বলে ওঠেন, মানে খাচ্ছি। বলেই তিনি এক লোকমা খাবার মুখে তুলে নিলেন। রৌদ্র আর কিচ্ছু না বলে নিজের খাবারের দিকে মনোযোগ টানলো। এবার ভালো মতো খানিকটা খাবার মেখে যে না মুখে তুলবে অমনি তার মনে পড়ে যায় অরিনের কথা। ছেলে তৎক্ষণাৎ নিজের হাত থামিয়ে সন্ধিহান গলায় প্রশ্ন করে, অরি খেয়েছে? এহেন কথায় মুহূর্তেই থমকে যান বাকি দুজনে। রাফিয়া বেগম তো খাওয়া ভুলে রৌদ্রের দিকেই তাকিয়ে রইলেন। অন্যদিকে জুবাইদা বেগম একেবারে নির্বিকার। খানিকটা সময় পেরোনোর পর নিজের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব না পেয়ে রৌদ্র ফের বলে উঠছে, কি হলো? কি জিজ্ঞেস করলাম? অরি কি খেয়েছে? রাফিয়া বেগম মুখের খাবারটা কোনো মতে গিলে নিলেন। তারপর কেমন গম্ভীর মুখে বলেন, না, অনিকও অনেকবার চেষ্টা করেছে ওকে খাওয়ানোর, কিন্তু ও বারবারই না করে দিয়েছে। বলেছে ওর নাকি খিদে নেই। সম্পূর্ণ কথাটা কর্ণপুরে পৌঁছানো মাত্র মুখের আদল শক্ত হয়ে এলো রৌদ্রের। ছেলেটা হাতে তুলে রাখা খাবারের প্লেটটা রেখে উঠে তারা এহেন কাণ্ডে জুবাইদা বেগম অস্থির হয়ে ছেলের উদ্দেশ্যেই বলে ওঠেন, খাবার রেখে উঠতে গেলি কেন বাবা? তুই বস, আগে খাবারটা খেয়ে তারপর না হয়। জুবাইদা বেগমের কথাটা শেষ হবার আগেই রৌদ্র মাঝে হুট করে গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, ও যেখানে না খেয়ে আছে সেখানে তোমরা ভাবলে কিভাবে আমার গলা দিয়ে খাবার নামবে? বলে রৌদ্র চলে গেল সেখান থেকে। আর তার চলে যাওয়ার পথে ছলছল চোখ জোড়া নিয়ে তাকিয়ে রইলেন জুবাইদা বেগম। রাফিয়া বেগম খাবার রেখে মাথা নিচু করে বসে আছেন, ভাবছেন ছেলেটা এত কেন ভালোবাসলো তার মেয়েকে, কেন এত কিছুর পরও তার জন্য এত ভাবছে ছেলেটা। আল্লাহ ওর মাঝে এত ধৈর্য দিলেন কেন? রৌদ্র গটগট পায়ে এগিয়ে আসে অয়নের ঘরের সামনে। বন্ধ দরজার গায়ে একাধারে করাঘাত করে হাঁক ছেড়ে ডাকতে থাকে। হেই, গেট খোল। পরপর এতগুলো করাঘাতে এক প্রকার অতিষ্ঠ হয়ে অরিন। মেয়েটা এত সাথের ঘুম, কার এত ব্যাঘাত ঘটনার সকল কে জানে। অরিন ঘুম ঘুম চোখে শোয়া ছেড়ে উঠে বসে। ঘুমন্ত মস্তিষ্ক এখনো ঠিকঠাক মতো সচল হয়ে ওঠেনি তার, তাই তো সে চিনতে পারছে না দরজার ওপাশে দাঁড়িয়ে হাঁক ছুটতে থাকা ব্যক্তিকে। অরিন বিরক্তি নিয়ে লম্বা একটা হামি টানল। ঠিক তখনই দরজার কাছ থেকে ফের বেশি আসে রৌদ্রের কর্কশ কণ্ঠ, অরি, হ্যাঁ অরি, গেট খোল তাড়াতাড়ি, নইলে এবার কিন্তু দরজাটাই ভেঙে ফেলবো আমি। অজ্ঞতা এমন ধমকানিতে চোখ মুখ কুচকে ফেললো অরিন। মেয়েটা চোখে মুখে একটা বিরক্তি ভাব নিয়ে দরজার কাছে এগিয়ে আসে। দরজাটা না খুলেই খানিকটা জোর গলায় বলে ওঠে, এত চিৎকার করছেন কেন? কি দরকার এখন? ও পাশে রোজ দরজা দর চেপে ধরল। সেই দরজার গায়ে আরেকটা থাপ্পড় দিয়ে খটখট কণ্ঠে বলল, এই, তুই দরজা খুলে কথা বল, আমি কারো মুখ না দেখে কথা বলি না। অরিন তৎক্ষণাৎ কুচকে ফেলে, বিরক্ত ভরা কণ্ঠে বলে, দেখুন অনেক রাত হয়েছে, প্লিজ এভাবে চেঁচাবেন না। রৌদ্র বুঝি নিজের মেজাজ হারালো এবার। ছেলেটা আবারও ভারী কণ্ঠে বলল, শেষবারের মতো বলছি, গেট খোল, আদারওয়াইজ আই সোয়ার আমি এক্ষুনি দরজাটা ভেঙে ফেলবো। তাছাড়া একবার যদি গেটটা ভেঙে ফেলি তাহলে তোর কপালে কিন্তু শনি লাগিয়ে ছাড়বো, মাইন্ড ইট। এমন কথায় মূর্তি চুপসে যাওয়ার মনে একটা অনিচ্ছা থাকা সত্ত্বেও অবশেষে খুলে দিল গেটটা। দরজাটা খুলতেই মেয়েটা তৎক্ষণাৎ পিছিয়ে যায় দু কদম, কেননা দরজার দুই ধারে হাত ঠেকিয়ে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে আছে রৌদ্র। তার রক্তপন্ন হয়ে আসা চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন খানিকটা ঢোক গেল রৌদ্রের এরূপ দৃষ্টি দেখে। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র ধীর পায়ে এগিয়ে আসে অরিনের নিকট। ছেলেটা এক পা এগোতেই দুপা পিছিয়ে যায় অরিন, হয়তো ভয়ে নয়তো নিজের খোলস উন্মুক্ত হওয়ার আতঙ্কে। রৌদ্র অরিনের কাছ হতে কিছুটা দূরে দাঁড়িয়ে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার খাসনি কেন? অরিন পরপর শুকনো ঠোক গিল কয়েকটা, অতঃপর বলতে লাগলো, আসলে কথাটা সম্পূর্ণ হবার আগে রৌদ্র আঙুল উঁচিয়ে তুলে অরিনের মুখের সামনে শাসানি ছুরি হিসিয়ে বলে,
কোনো ধরনের এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি, জাস্ট অ্যাকচুয়াল রিজনটা বল। অরিন ভরকা এবার রোদ্রের এহেন কথার সুরে ইতিমধ্যে বুকটা কাঁপছে তার। অরিন দুরু দুরু বুকে কোনো মতে বলতে থাকে। আসলে খিদে নেই তাই। অজ্ঞতা এমন কথা শুনে কপালে দুদিনে ভাঁজ পড়লো রোদ্রে। ছেলেটা হঠাৎই সন্ধিয়ার গলায় বলে ওঠে, তোর পেটে কি ব্যাঙ ঢুকেছে? অরিন তড়িৎ মাথা তুলে চকিতে দৃষ্টি ফেলে রোদ্রের উপর। কি বললো এই লোক? সে কি ভুল শুনলো কিছু? তার পেটে ব্যাঙ ঢুকেছে মানে? নিজের এমন ভাবনাগুলোকে এক প্রকার চুলোয় চড়িয়ে অরিন মুখ কুচকে বলে আছে, মানে